এখনো বিচার পাওয়া যায় আমাদের দেশে। আমি খুব মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা অনেকেই জানেন যে সেটা রাজ্যের তদন্তের সংস্থা হোক, কেন্দ্রের তদন্তের সংস্থা হোক, তদন্তের সংস্থাগুলির অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তাদের সাফল্যের হার খুবই কম। হ্যাঁ, এটা আমরা সকলে জানি। একটা ঘটনা ঘটা মানে সেখানেই কিন্তু আমার মনে হয় সেখানেই অবিচারটা হয়ে গেছে। তো সেই অবিচারের যে অবিচারটা ঘটেছে, ঘটনাটা ঘটার মধ্যে দিয়ে সেইটার যে গাফিলতির জন্যে ঘটনাটা ঘটতে পেরেছে, সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার। সেই গাফিলতির জন্যে কিন্তু সেই কী বলবো, সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ, গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে। সেটা আজকে আরজি করের ক্ষেত্রে প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে নিতে হবে, সেটা বদলাপুরের ক্ষেত্রে মহারাষ্ট্র প্রশাসনকে নিতে হবে। এর আগে যখন আমরা দেখেছি যে ভারতবর্ষের অন্য প্রান্তে দেখেছি একজন ধর্ষককে, তিনি যে রাজনৈতিক দল করতেন, সেই রাজনৈতিক দলের কর্মীরা তারা জেল থেকে বার করে নিয়ে এসছে তাদেরকে মালা পরিয়ে। হ্যাঁ, এই চিত্রটা আর যেন উত্তরপ্রদেশে আমরা দেখেছি এই ঘটনাটা ঘটতে। এই চিত্রটা যেন আর সারা দেশে কোথাও না দেখি। আরজি কর তো আমাদের কাছে হাতের কাছে এই মুহূর্তে ঘটেছে, সেটা নিয়ে আমরা কথা বলবোই। হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, কাটুয়া হয়েছে, বিলকিস বানো হয়েছে, অজস্র উদাহরণ। মণিপুরে ওরকম ঘটনা ঘটেছে গত বছর, এবং সেইটা আমাদের এই শহরে আজকে যেখানে ঘটছে এই জিনিসটা, সেটা তো আমাদের শহরের সম্মানটা মাটিতে ভুলুণ্ঠিত করে দিল। সেটা একজন কলকাতাবাসী হিসেবে সেটা আমার কাছে অত্যন্ত লজ্জা। সেজন্য আমি 100 বার আমার প্রশাসনের কাছে জবাবদিহি চাইবো, আমি তাকে অ্যাকাউন্টেবল করবই। এবং একইভাবে আমি চাইবো যে যেন আমরা এই সব কটা ঘটনার কথা বলি। এই ঘটনা ঘটার পর 15 দিন কেটে গেছে, এর মধ্যে যেরকম বিচার আসেনি, তেমনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একই রকম ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। নাবালিকা 4-5 বছরের শিশুদের ধর্ষণের ঘটনা ঘটছে মহারাষ্ট্রে, আর মহারাষ্ট্রে ঘটেছে, আসামে ঘটেছে। তো এটা একটা মানসিকতার বদলের লড়াই। এটা শুধু মানে বিচার তো নিশ্চয়ই যাওয়া হবে 100 বার। মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মনে হয় না এই ক্ষোভটা মানুষের মিটবে। তার সঙ্গে এটা কিন্তু মানসিকতা বদলেরও লড়াই। ধর্ষণের রাজনীতি কোথাও কি একাকার হয়ে যাচ্ছে না, তবে আমার মনে হয় যে দেখুন, মানে এটা খুব স্বাভাবিকভাবে যে রাজ্যে যখন এই ঘটনাটা ঘটবে, সেই রাজ্যে যারা ক্ষমতায় আছেন, তাদের বিরোধী পজিশনে যারা আছে, তারা যেরকম একটা জিনিসের সময়টাকে বা সুযোগটাকে ব্যবহার করতে চাইবেন, এটা খুব খুব স্বাভাবিক। এটা মানে আজকে যারা ক্ষমতায় আছেন, তারা যখন বিরোধী ছিলেন তারাও এটা করেছেন। হ্যাঁ, যে এটা নিয়ে আবার রাজনীতি করার কোনো রাজনীতি হবেই এটা নিয়ে, এটা স্বীকার করে এগোতে হবে। কিন্তু যে পরিমাণ মানুষ রাস্তায় নামছেন এবং কথা বলছেন, তারা প্রত্যেকে রাজনৈতিকভাবে রঙিন বা রাজনৈতিক কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত, এটা মানতে আমি নারাজ। এই ন্যারেটিভটা যদি তৈরি করা হয় যে যারা রাস্তায় নামছেন তারা প্রত্যেকের কোনো না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত, তাহলে বলবো যে প্রশাসন থেকে খুব বড় ভুল করা হয়েছে। কিন্তু আমার কাছে একটাই কথা, সেটা হচ্ছে যে আমি যতক্ষণ না আমাদের কাছে একটা বিচার আসে, এই প্রতীক্ষা আমরা করতেই থাকবো। আমি এখনো পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে, দেখা যাচ্ছে 14 দিন পার হয়ে গেল। একটা খুব ইম্পর্টেন্ট এজেন্সির কাছে এই ব্যাপারটা আছে, এবং নিশ্চয়ই ওনারা যথেষ্টভাবে কর্মরত আছে। আমি তো আমার মাথায় লাগছে। ফলে এর একটা এমন কিছু একটা মানে বেরোবার চেষ্টা করা হচ্ছে, তাই সময় লাগছে। এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমরা সকল এবং সুবিচার এবং একদমই এই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই অপরাধীদের, তাদের জন্য আমরা অপেক্ষা করি। দিদি, শুধুমাত্র কলকাতা না, সারা দেশ জুড়ে ছোট ছোট বাচ্চাদেরকে এরকমভাবে ধর্ষণের মুখে পড়তে হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? আমি তো সেটাই বলতে চাইছি যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, তাহলে এটা চলতেই থাকবে। আমরা যদি একটা করে থাকি আর কোনো শাস্তির কোনো জায়গা না হয়, এবং সেখানে এটা মানে এইভাবেই তারা পার পেয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এইভাবে একটা রাজ্য একটা দেশ চলতে পারে না। তো আমার কথাটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করে অপেক্ষা করে এইটা করার লোকে ভাববে যে এটা
পরিণতি কিন্তু এটা হবে, পরিণতিটা কি হবে সেটা তো আমি জানি না। তবে পরিণতি অবশ্যই এমন একটা কিছু হওয়া চাই সেটা মৃত্যু হতে পারে, সেটা আরো বেশি না মানে কি বলবো বাস্তবিক হতে পারে। সেটার জন্য সেই যন্ত্রণাটা এই ক্রিমিনালরা অন্যদের যেগুলোকে দিচ্ছে সেই একই যন্ত্রণার মধ্যে বেশি যন্ত্রণা যেন তারা পায়। রিসেন্টলি তোমাকে সোশ্যাল মিডিয়াতে এত এর মধ্যে আক্রমণ করা হলো, কি বলবে? আমার কিছু যায় আসে না তাতে। আমার ভেতরের ইন্টেন্টটা কি, আমি কিভাবে পাশে থাকবো এবং থাকবো এবং থেকে যাবো না, সেটাই হচ্ছে আমার বিষয়। আমাকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি যেভাবে নিজের প্রতিবাদ জানিয়েছি প্রত্যেক দিন থেকে, প্রথম দিন থেকে আজ অব্দি, আমার অন্য কোনো পোস্ট নেই এক্সেপ্ট এটা ছাড়া যে বিচার চাই এবং এর থেকে আমাদের মুক্তি চাই। অবশ্যই এটাই থাকবে এবং আমাকে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমাদের ভেতরটা কতটা কষ্ট পাচ্ছে এবং আমার ভেতরটা কতটা কাঁদছে। দিদি প্রতিবাদ আন্দোলনে রাজনীতি কিভাবে বলতে হবে এইরকম একটা আইডিয়া যেখানে সবাই শব্দ হয়ে যাচ্ছে। এটা একেবারে নাইট ডিউটি না বলছে মেয়েদের সময়সীমা কোথাও বেঁধে দেওয়া হচ্ছে। এই সবাই যাতে হয়ে গেছে সাইড দাও। এখন কম বেশি রাতে করতেই হবে। অবশ্যই না, এটা করবো না তার মানে কি আমরা তো হাত স্বীকার করেছি, আমরা তো হাত ভেঙেছি। তাহলে একটা কাজ করবে, মেয়েরা ভেতরে থাকুক, মেয়েরা বাইরে কাজ করবে। এমন একটা করতে হবে মেয়েদের আমরা এক্সারসাইজ করতে পারি। এটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের অধিকার আছে আমাদের রাইটগুলো এক্সারসাইজ করা। এটা কোনো কথা না যে মেয়েদের রাইট তার মানে আমাদের ভয়ে না এটা একেবারে একটা অন্যায় কাজ। এই অন্যায়টা যতক্ষণ তাদের মাথায় ঢুকবে আর কোনো কিছু অবশ্যই দমবন্ধকর তো লাগছে এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো, আমরা সাধারণ মানুষ, আমাদের যেটা করণীয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন। এবং আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে, এরকম হতে পারে। কারণ এখন আর সেই সিচুয়েশনটা নেই, তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন। তার একটাই কারণ হচ্ছে কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইম্যাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন। আপনাকে নিঃস্বার্থ হতে হবে না, আপনাকে কারোর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থপরের মতনই নামুন। যে কোনোদিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মা বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায়। শুধু সেই ভয় আপনারা সকলেই পথে নামুন, এইটুকুই বলবো। আর হ্যাঁ, যেটা তুমি বললে অবশ্যই যত ডিলে হচ্ছে, যত এক একটা দিন পেরোচ্ছে তত আরও বেশি দমবন্ধ ফিল হচ্ছে। দাদা, একদিকে প্রতিবাদ, অন্যদিকে রাতের অন্ধকারে অভিনেত্রীর গাড়ি আটক করা হয়, এটা কি কোথাও সরকারের ব্যর্থতা বলেই তোমার মনে হয়? দেখো, আমার সবসময় একটা কথাই বলি যে আমাদের এই রাজ্যটাকে যেভাবেই হোক না কেন, শুধু রাজ্যে না সব জায়গাতেই একটা মেয়েদের জন্য নিরাপদ জায়গা আমাদের করে দিতে হবে। যাতে আমি মাঝখানে শুনছিলাম মনে হয় কোনো এই নাইট ডিউটির বিষয়, ওই হ্যান ত্যান। আমার তো মনে হয় যে মেয়েরা যেন সব সময়, রাত 12টা হোক, 3টে হোক, ভোর 4টে হোক, সব সময় যেন নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে। এটাই আমাদের, এরকম একটা রাজ্য আমাদের গড়ে তুলতে হবে। এর জন্য যেন আমরা সবাই খারাপ না হয়ে যাই, প্লিজ। এটা আমি সবাইকে বলছি, যখনই রাস্তাঘাটে যখন যেখানে যে যা দেখবে সাথে সাথে প্রোটেস্ট করো। একজন না, সবাই মিলে করো, যে কজন হোক। যদি বলতে ভয়ও লাগে, আশেপাশের লোকজনকে বলো যে দেখো এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে, চল বলি, বলো, প্রোটেস্ট করো। ইয়ার মানে
দিস ইজ নট রাইট, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ অ্যাবসলিউটলি নট রাইট। আর আমি এই কজটাকে সাপোর্ট করার জন্য আমি চাইছিলাম আমি যেতে, বাট আমি মানে পাবলিসিটির জন্য আমি কোনো কিছু করতে চাইনি। আমি চাই যেন এই যে লেখাটা আছে জাস্টিস, এটা যেন হয়, বাস, আর কিচ্ছু। ইউডি আনন্যাচারাল ডেথ, যেখানে প্রথমেই দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেও অভিজ্ঞ ডাক্তারেরা তারা প্রথমে বললেন অজ্ঞান, এবং দেহ সৎকার তড়িঘড়ি করা হলো। সবাই জানেন যে কোনোভাবে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয় তার একটা প্রশাসনিক প্রচেষ্টা হলো, এই বড় বেদনাদায়ক। এবং তারপর যেটা সবথেকে বড় দুর্ভাগ্যের জায়গা, যে এখনো যে প্রিন্সিপালের তত্ত্বাবধানে এই পুরো ঘটনাটা ঘটেছে তাকে একের পর এক বিভিন্ন পদ অফার করে চলেছে এই রাজ্য সরকার। এ শুধু দুর্ভাগ্যজনক নয়, যে কোনো মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, যে কোনো জীবিকার, যে কোনো মতের, যে কোনো পথের, যে কোনো পেশার, তারা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কোথাও একটা পরিকল্পনা রয়েছে। এবং যে কারণেই যেদিন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি দপ্তর যে ঘরেতে আসলেই হত্যালীলার প্রাথমিক কাজ চালানো হয়েছিল এবং যেখানে হাত পা রক্ত ধোয়া হয়েছিল, সেই জায়গাটাকেই ভেঙে দেওয়া হলো এই তদন্ত চলাকালীন। এবং আরও চরম দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কাকে আড়াল করবার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এত কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়েছেন, সেই রাজ্য সরকার কি একটুও মানবিকতা দেখাবেন না? হয়তো আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে কপিল সিব্বলেরা এই প্রশাসনিক পদ্ধতিতে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এবং পিডব্লিউডি তাদের সংযোগে যেভাবে তথ্য প্রমাণ লোপাট, তথ্যকে নিয়ে অদ্ভুত অদ্ভুত যুক্তি করা, পোস্টমর্টম হয়ে যাওয়ার পর এফআইআর, এই ধরনের ঘটনা, যেখানে বিচারকরা বলছেন আমাদের 30 বছরে সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারকরা আমরা দেখিনি ট্যাম্পারিং। আমি জানি না কপিল সিব্বল মহাশয়রা অত্যন্ত দামি উকিল, কোটি কোটি টাকা ফিজ এদের, সেই টাকা যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাবা মা মেয়েদের চোখের টাকা, যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন, যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কপিল সিব্বলরা যেভাবে ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছেন, সেই টাকা আমাদের যে লক্ষ্মীটা চলে গেল, আসল লক্ষ্মীটা আমাদের যে তিলোত্তমা চলে গেল, তার বাবারও ট্যাক্সের টাকায় তার যে মেয়ের মৃত্যু যারা ঘটালো, সেই টাকাটাই কি তাকে দেওয়া হচ্ছে না? কারণ এগুলো আমাদের ট্যাক্সের টাকা। আমরা চাই, সর্বত্র আওয়াজ উঠছে বিচার চাই, বিচার চাই, আটকাবার চেষ্টা করা হচ্ছে, স্কুলে ফতোয়া দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে একটু মানবিকভাবে সরকার আসে, সরকার যায়, কিন্তু সেক্ষেত্রে বোধহয় মানবিকতা নিয়েই বিদায়টা হলে ভালো হয়। সেখানে স্কুলে কড়া নির্দেশ পাঠানো হচ্ছে, কোনো বাচ্চা, কোনো ছাত্র, কোনো ছাত্রী তারা প্রতিবাদ করতে পারবেন না, তারা বিচার চাইতেও পারবেন না। এ কেমন জিনিস? বিচার হয় তথ্য প্রমাণের ভিত্তিতে। সবাই জাস্টিস চাই বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে বলবো আরও জোরদার করুন জাস্টিস চাওয়া, কারণ জাস্টিস চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কোনো সরকার, কোনো ব্যক্তি তাদের বিফলতা, তাদের অন্যায়কে প্রশ্রয় দেয়া বা তথ্য প্রমাণ লোপাট যারা করছেন, তাদের বারবার বিভিন্ন পদে উত্তীর্ণ করতে চাওয়ার মধ্যেই তারা কার পাশে দাঁড়িয়েছেন? তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া, এ বড় যন্ত্রণা, যাতে না দ্বিতীয়বার পোস্টমর্টম হতে পারে। আবার বলছি, জাস্টিস বিচারক দিতে পারেন তখন যখন তথ্য প্রমাণ সঠিক থাকে। ধরা পড়েছে কয়েকজন, সিবিআই ইনভেস্টিগেশন চলছে, তার মাঝখানে কেউ কেউ এটা অদ্ভুত কিছু শর্ত তুলে দিচ্ছেন। তারা নারী এবং পুরুষের মধ্যে সম্পর্কের বিভেদ এবং অবিশ্বাস যাতে তৈরি হয়, সেইখান থেকে শুধু এটাকে রেপের তকমা দিচ্ছেন। আমি বলবো যে যারা জাস্টিস চাই বলছেন, যারা নারী পুরুষের এই বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, ভালো করে ভেবে দেখুন
এই মৃতা ডাক্তার মেয়েটি কিন্তু একজন পুরুষের সন্তান। তার বয়ফ্রেন্ডকে রাস্তায় ফোন করেছিল, সেও পুরুষ। ক্রিমিনাল বা যারা পাপী হয় তাদের জেন্ডার হয় না। আর প্রশাসনিক পদ্ধতিতে একটা মৃত্যু ঘটানো হয়েছে, সেইটাকে চেপে দেওয়ার জন্য, যেমন অবশ্যই তার মধ্যে একটা পার্ট রেপ, কিন্তু যে নৃশংসভাবে একাধিক মানুষের যোগ সাজেশে এই ঘটনা ঘটেছে, এবং একা যে এখানে সঞ্জয় বলে ব্যক্তি নেই তা পশ্চিমবঙ্গের সব মানুষ বলছে। আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নিরপেক্ষ জায়গা থেকে এটাই বলতে চাই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনো ক্রিমিনালের পাশে না দাঁড়িয়ে বা কোনো ক্রিমিনালকে না বাঁচিয়ে যদি কোনো প্রশাসনিক দপ্তরের কর্তা হোক, নেতা হোক, মন্ত্রী হোক বা যেই জড়িত থাকে তাদের কড়া শাস্তি আর্টিস্ট ফোরাম চাইছে। আবার বলছি, প্রশ্ন উঠছে প্রমাণ লোপাটের এই নিয়মগুলো ভেঙে যা মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন, কিন্তু তবুও আর কেউ কেউ বলছেন সিবিআই কতদিনে বার করবে, একটা ধোঁয়া তুলছেন। যেখানে প্রমাণ লোপাটের চেষ্টাই সবাই দেখতে পেয়েছেন, গুলিয়ে দেওয়া হয়েছে, সেখানে সিবিআই এর মতো যে কোনো তদন্তকারী সংস্থাকে কাজ করতে গেলে হাতের সামনে প্রমাণ নেই। যে দুই ডাক্তার বলেছিল এটা আত্মহত্যা, সেই দুই ডাক্তারকে আগে গ্রেপ্তার করা হোক। যে 4 জন ডাক্তার মিলে মৃতদেহের পাশে বসে মিটিং করেছিলেন সেই ডাক্তারদের আগে গ্রেপ্তার করা হোক। যে পুলিশ অফিসার সকালবেলা দেখার পরেও বলেছে আনন্যাচারাল ডেথ, সেই পুলিশ অফিসারকে আগে গ্রেপ্তার করা হোক। এগুলো হোক, তারপরে কথা বলা যাবে। সিভিক ভলেন্টিয়ারকে মানে একদম শিকন্ডি করে ছাড়া করা হচ্ছে। কে ওর কোনো ডিএনএ টেস্ট হয়েছে? ওর সিমেন্ট টেস্ট হয়েছে? আমিও তো জানি, আমি বলতে পারি আমি খুন করেছি। একটা কিচ্ছু টেস্ট হয়নি। ও তো কোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর আমাকে তো কিচ্ছু করেনি। কোনো ওই প্রমাণ আছে? আমার শরীরে কিছু পাওয়া গেছে, চুল পাওয়া গেছে, নুকের দাগ পাওয়া গেছে, ওই এখানে একটা কি আঁচড় পাওয়া গেছে, সেটা নাকি মিলেছে। কি প্রমাণিত হয়? একের পর এক যে নতুন চাকরি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সন্দীপ ঘোষ এবেলা চাকরি পাচ্ছে। সবচাইতে বড় কথা হচ্ছে যে বিনীত গোয়েল যে সেদিনকে সকালবেলা নির্যাতিতার নাম বললেন, তার জন্য 2 বছরের জেল হয় ওনার। হ্যাঁ, নাম নেওয়া যায় না। 2 বছরের জেল হয়। তো সেটা কোথায় গেল? কি হচ্ছে? বিনীত গোয়েল বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন এখনো? নাইট পায়ে ধুলো লাগছে বলে সব ধুলো সরিয়ে দেওয়ার থেকে পায়ে জুতো পরাটা কি বেশি সহজ নয়? তাহলে নাইট শিফটে সমস্যা হচ্ছে বলে নাইট শিফটে মেয়েদের ডাকবো না? মেয়েরা কাজ করবে না, লেডি ডাক্তাররা কী করবে? লেডি ডাক্তারদের শুধু দিনের বেলায় আসতে হবে? আমার মনে হচ্ছে এই সমাধানটা বোধহয় প্র্যাকটিক্যাল নয়। আরও বেশি প্র্যাকটিক্যাল কিছু ভাবা যেতে পারে, এবং সবচেয়ে বেশি যেটা ভাবা যেতে পারে, আমাদের মেয়েদের সেফটিটা দিনে রাতে সব সময়ের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। মেয়েদের সেফটি দেওয়ার জন্য আমাদের লড়তে হবে, মেয়েদের সেফটি দেওয়ার জন্য। কোনো বার করা যাবে না, রাত্রির, দিন, দুপুর, সন্ধে, বিকেল, ভোর, কোনো বারের দরকার নেই। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে মেয়েদের সুরক্ষার জন্য। সেটা যদি আমরা নিই তাহলে মেয়েরা এমনি সুরক্ষিত থাকবে। তুমি যদি আমাকে মেয়ে হিসেবে জিজ্ঞেস করো, আমার না মানে একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে। হয়তো বলবে যে অভিনেতা অভিনেত্রীরা তো কেতাবি কথা বলেই থাকেন, কিন্তু আমি তো সারা জীবন জন্ম থেকে অভিনেতা অভিনেত্রী ছিলাম না, একটা বয়সের পরে হয়েছি। এবং আমারও বাড়িতে মা আছে, আমারও বাড়িতে আমারও সংসার আছে, আমারও বন্ধুরা আছে। আমি রাত্রেবেলা আমার মনে হয় যে ঘটনাটা তো আমার সঙ্গেও ঘটতে পারতো। তো এইদিকে সাইড হয়ে যান, এমনি ছবি তুলুন। বাইকটা যখন ওনারা যাবেন এখান থেকে, সুতরাং আমার মনে হয় যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায়, মানে আমাদের মনে না একটা মানসিক রোগ ঢুকে গেছে, একটা ভয় ঢুকে গেছে। ইটস নট অ্যাবাউট জাস্টিস, আর জাস্টিসে নেই। আমাদের এই ভয়টাকে দূর করার জন্য আমাদের জাস্টিস দরকার। আমাদের সঠিকভাবে সুস্থভাবে প্রত্যেক মহিলার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এই জাস্টিস দরকার। হ্যাঁ, নাইট ডিউটি নয়, সলিউশন হতে পারে না। সকলকে দিনে রাতে সারাক্ষণ কাজ করতে হয়। কাজ বন্ধ করানোটা সলিউশন হতে পারে না। আমি প্রতিবাদ জানাচ্ছি, কারণ অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে প্লিজ ভিড় করবেন না, সবাইকে রিকোয়েস্ট করছি একটু যদি পেছনে গিয়ে বসেন। অনেক চেয়ার রয়েছে সবাই বসার জন্য। কাজ করার আগে যেন
যদি একটু প্লিজ পেছনে গিয়ে বসেন, সবাইকে অনুরোধ করছি। একবার ভাবেন, এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সম্ভব নয়, কারণ এটা দশকের পর দশক, এটা যবে থেকে হিউম্যানিটি আছে তবে থেকে ক্রাইম চলছে। সিভিলাইজ সোসাইটি বলতে লজ্জা করে, এবং সকলের মতো আমিও প্রতিবাদে পাশে আছি। তাড়াহুড়ো করে জাস্টিস মেলাচ্ছে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, তখন এটার সত্যিটা কি সেটাই সবাই জানতে চায়। সময়টার চেয়েও বেশি ইম্পর্টেন্ট নীতি নৈতিকতা আর ন্যায্য তথ্যটা বেরিয়েছে। কৌশিকদের যে রাতের ডিউটি বন্ধ করে দেওয়া আমাদের কাজ, এটাই কোনো সলিউশন হতে পারে বলে মনে হয়? না, সলিউশন দেওয়ার আমি কেউ নই, এবং এখন আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি, এখন কোনো কথা বলা মানে একটা রাজনৈতিক রং নিয়ে নেওয়া, এখন সেই সময়টা নয়। আমাদের প্রত্যেকের বাড়িতে বোন, মেয়ে, মারা আছে। এখন এই সমাজটাকে প্রোটেক্ট করার কথা, এবং সেটার জন্যই আমরা সবাই দল মত জাত নির্বিশেষে পথে নেমেছি। আমিও সবার মতো একই কথা বলতে চাই যে প্রকৃত দোষীদের বিচার চাই, আর মহিলাদের আরও বেশি করে সম্মান কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের পুরুষদেরও ভাবা দরকার। একই তো, আমাদেরও তো সেটাই একটাই চিন্তা যে কি জাস্টিসটা তো পাওয়া দরকার। আজকে দেশের আপামর জনসাধারণ বেরিয়ে এসেছে, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা মানে প্রতিবাদ করতে তো প্রায় ভুলে যাচ্ছিলাম আমরা, সেই জায়গা থেকে প্রত্যেকে বেরিয়ে এসেছি। এখনও জাস্টিস হবে না এটা হতে পারে না। আমার যেটা মনে হয় নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, বিচার হবেই। যে আমি বলছি যে তথ্য নষ্ট করা হয়েছে তা বাদেও আমি বলছি তথ্য সবার কাছে রয়েছে। যেমন খুব ছোট করেও যদি আমি বলি, একটা উদাহরণ আমি যদি দিই, মেয়েটির বাবা মায়ের কাছ থেকে জানা গেছে কে ফোন করে ওনাদেরকে বলেছিল যে মেয়েটি আত্মঘাতী হয়েছে। যিনি বলেছিলেন তার উপর ইনস্ট্রাকশন ছিল, তাই জন্যই তিনি বলেছিলেন শুধু ওই একটি মানুষকে যদি জেরা করা হয় তাহলেই তো পুরো নেক্সাস সেট। এখন তো যেটা আমরা বুঝতে পারছি এটা একটা হিউজ নেক্সাস, এখনটা এটা একটা ইয়ার্কিতে পরিণত হয়েছে। এবং যেটা বুঝতে পারছি যে আশা করা হচ্ছে যে এই প্রতিবাদ থিতিয়ে যাবে, চিরকাল যেরকম থিতিয়ে যায় প্রতিবাদ শুরু হবার পর। কিন্তু যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে যে এই প্রতিবাদটা থিতবে না, এবারে না শেষ দেখে ছাড়া হবে। জল যখন মাথার উপর উঠে যায় তখন তো শেষ দেখাই হয়, দেখতেই হয় আর কি। কাজে এই প্রতিবাদ থামবে না, এর শেষ দেখা হবে। কেননা প্রত্যেক সেক্টরের প্রত্যেক মানুষ নিজেদের কাজকর্ম সামলে, আমরাও শ্যুট সামলে, বিভিন্ন সেক্টরের মানুষরা কাজকর্ম সামলে কিন্তু প্রতিবাদটা করে যাচ্ছেন। এবং এই প্রতিবাদে আমরা একটা ট্রোলারদের খুব বড় ভূমিকা দেখতে পাচ্ছি, যারা কনস্ট্যান্টলি এই নিয়ে ট্রোল করে যাচ্ছেন যে কীরকম হচ্ছে প্রতিবাদটা। মানে এই মুহূর্তে বলতেই পারেন ট্রোলার্সরা দেবলীনার মুখে মেকআপ কেন, কারণ দেবলীনা শুটিং থেকে সোজা এসেছে আর মেকআপ তুলে সময় নষ্ট করবে না, ঠিক করেছে। একটু আগেই আমার মাথায় চাকা ছিল, কারণ আমি চাই কাল পরশু তরশু তার পরের দিন হাঁটতে প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে, আমি চাই না জ্বরে পড়ে যাই। তো আপনারা ট্রোলার্সদেরকেও বলছি, আপনারা আমাদের সঙ্গে হাতে হাত মেলান। আপনারা আপনাদের যে লেখার যে পাওয়ার, ট্রোলিংয়ের যে পাওয়ার, সেই ট্রোলিংয়ের পাওয়ারটাকে প্রতিবাদের কাজে লাগান। কে কেমন প্রতিবাদ করলো, প্রতিবাদ করে কি আদৌ কিছু হবে? হবে না। প্রতিবাদটা করুন, হবে না আমরা ভাববই না, আমরা হইয়ে ছাড়বো, আমরা এই শেষ দেখে ছাড়বো। এটাই সবাই আমরা একসাথে এই শপথ নিই যে আমরা শেষ দেখে ছাড়বো। মানে সত্যি কথা বলতে একটু ফ্রাস্ট্রেটেড লাগছে, যেরকম সকলের লাগছে। এবং আমরা সত্যিই চাই, আমার মনে হয় শুধু আমরা না, মানে আমরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির মানে অভিনেতারা এসছে এটা বলার জন্য তা কিন্তু নয়। আমরা কলকাতা শহরের হ্যাঁ, এবং কলকাতা শহরের বাসিন্দা হিসেবে সকলে প্রত্যেক দিন এটাই ডিমান্ড করছে যে তাড়াতাড়ি এটার বিচার হোক, আর দেরি করা না হোক। কারণ এখন সবারই মন খারাপ হয়ে যাচ্ছে যে এরপরে কি অ্যাকচুয়ালি শাস্তি পাবে, অ্যাকচুয়ালি কি কিছু হবে, এই ধরনের একটা চিন্তাভাবনা সবার মাথায় আসছে। তো সেইটাই আমরা চাই যে বিচার হোক এবং তাড়াতাড়ি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নাইট ডিউটি বন্ধ করে দেওয়া কোনো সলিউশন হতে পারে? একদমই নাইট ডিউটি বন্ধ করে দেওয়া বা নাইট শিফটে মেয়েদের না রাখা এটা কোনো সলিউশন নয়। আমরা যখন দাঁড়িয়ে উইমেন ইকুয়ালিটির কথা বলি, ছেলে মেয়েদের আমাদের সবসময় অ্যাটলিস্ট আমাদের ফিউচার প্রজন্মকে তো এটা শেখাতেই হবে যে ছেলে মেয়েদের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই। এক জায়গায় সবাই কাজ করতে পারে, একভাবে তাদের তাদের পে রোল হওয়া উচিত, সবটাই। সেখানে দাঁড়িয়ে এটা কোনো সলিউশন নয় যে রাত্রিরে মেয়েরা কাজ
করবে না। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় আমরা কলকাতার মানুষজন, সাধারণ মানুষ হিসেবে, কলকাতার নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা জমায়েত করছি এবং আমাদের একটাই যে পরিষ্কার আমরা বিচার চাই এবং জুডিশিয়াল সিস্টেমের ওপর আমরা এখনও ভরসা রাখি। কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, যারা মানে আমি বিভিন্ন বয়সের মানুষ যারা মানে যখন থেকে আমরা ছোটোবেলা থেকে যখন বুঝতে শিখেছি, আমরা এইটুকু জানি যে আমরা ভারতের এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক এবং মানুষ হিসেবে এটা আমাদের কিন্তু প্রাপ্য যে আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি। মহিলা হিসেবে, মানুষ হিসেবে নিরাপত্তাটা অত্যন্ত জরুরি একটা বেসিক জিনিস। সেটা যদি না দেওয়া হয় এবং আমার মনে হয় যে এটা কোনো সাধারণ কেস নয়, মানে এটা এমন একটি ঘটনা এবং এটা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেককে। মহিলাদের নাইট ডিউটি বন্ধ, এটা কখনো সলিউশন হয়? এটা একটা অত্যন্ত মানে একেবারেই মানে এটার সমর্থন কেউ আমরা করছি না এবং পরিষ্কার এটার আমাদের উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বিচার চাই। ডেফিনেটলি এটা মানে আমার দেশের জন্য লজ্জাকর ব্যাপার, বিকজ একটা জাস্টিস পাওয়ার জন্য এতদিন ওয়েট করতে হচ্ছে। সেটা নর্মাল যে কোনো সময় আমরা অনেক কিছু বলে থাকি, আমরা চেষ্টা করেই আছি এখনও। এই ধরনের আমার মনে হচ্ছে বিচার ইনস্ট্যান্ট নেওয়া উচিত। মানে আমার ডোনাল্ড ট্রাম্পকেও দেখেছি, ওনাকে যখন শ্যুট করা হচ্ছে ওই সময় শ্যুট আউট করা হয়েছে সেই যে শ্যুটার ছিল। তো এইরকম জিনিস একটা যদি দিনের পর দিন যখন ওয়েট করতে হয়, হিয়ারিং হয়, সময় নষ্ট হয়, আমার মনে হয় লোকজন সাহস বাড়বে। আমি এটা আমি মনে করি। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটাই চাইবো। এটা তো আমাদের হাতে নেই, মানে অ্যাটলিস্ট আমরা শুধু প্রোটেস্ট করতে পারি, আমরা এটাকে বাস ক্রিয়েট করতে পারি, আমরা অনুরোধ করতে পারি, আমরা রিকোয়েস্ট করতে পারি, বাট চেষ্টা চাইবো যত তাড়াতাড়ি হোক ভার্ডিক্টটা বেরিয়ে যায়। নাইট শিফট বন্ধ করে দেওয়া হলো। আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি, সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না। তার মানে মেয়েদের, তার মানে তাদেরকে তো বিচ্যুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে। কেন হবে সেটা? তার মানে কি আমরা নাইট শুটিং করতে পারবো না? আমরা তো কত জায়গায় কাজ করতে যাই, সব সময় কি আমাদের কো অ্যাক্টার্সরা চেনা থাকে? অচেনা কোনো মানুষের সঙ্গে কাজ করতে গেলে তার মানে ভয় হবে। এই ভীতিটা যেন আমাদের মধ্যে না ঢোকে, এইটা আমি ভীষণভাবে বলার চেষ্টা করছি, বিশেষ করে মেয়েদের। ছেলেদের তো বটেই, কোনো রকম ভীতি, কোনো রকম ভয় পেয়ে যেন কোনো কাজ না হয়। যেটা হবে কনফিডেন্টলি হবে। আর আমার মনে হয় এমন কিছু লজ ইমপ্লিমেন্ট করা উচিত যেটা ভীষণভাবে ইমিডিয়েটলি করা উচিত, উইচ বি ইন ফেভার অফ দ্য ভিকটিমস। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, আমরা পথে নামবো। আমরা সবাই আজকে সামগ্রিকভাবে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাম। শুধু ওয়েস্ট বেঙ্গল কেন বলবো, রাজ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, বিদেশেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। সেটার একটাই বক্তব্য যে আমরা চাই জাস্টিস ফর হোয়াট, so that it doesn't get repeated. This heinous crime which has been created, it doesn't get repeated nowhere in the world. আগুনটা কিছুতেই নিভতে দেওয়া যাবে না, সেই জন্য এই সবকটা মোমবাতির আগুন মশাল হয়ে উঠেছে। সে মশালের আগুন ছড়িয়ে পড়েছে শুধু আমাদের রাজ্যে নয়, আরও সমস্ত রাজ্যে এবং দেশের বাইরে। আমি একটা জিনিসই বলতে চাই যে আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বহন করে এনেছি। ভাঙবে তোমাদের সর্দারির সোনার চূড়া। যে কেউ এই সর্দারি করছে, ভাঙবে সর্দারির সোনার চূড়া। আমার কথা নয়, রবীন্দ্রনাথ 100 বছরেরও ওপরে অনেক বছর আগে লিখে গিয়েছিলেন এবং রক্তকরবীর এটা লাইন 100 বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই দিনটা দেখেছিলেন। তো হ্যাঁ, দাঁড়িয়ে নারী সুরক্ষার জন্য পথে নামা, এটা কতটা লজ্জা। 2024-এ দাঁড়িয়ে নারী সুরক্ষার জন্য পথে নামাটা যতই দুঃখজনক হোক, কিন্তু আমাদের এখন দুঃখ করার তো জায়গা নেই, আমাদের এখন প্রতিবাদ করার জায়গা আছে, আমাদের এখন সম্মান চাওয়ার জায়গা আছে। আমাদের পা ঠুকে, মাথা ঠুকে আমাদের রাইট, আমাদের সুরক্ষা চাওয়ার সময় হয়েছে। সুরক্ষা, সম্মান,
কাজের জায়গায় সম্মান সমস্ত নারী নির্বিশেষে যদি না পাওয়া যায় আমরা রাস্তা থেকে উঠবো না।